প্রচুর মানুষ কিন্তু এখন থেকে সেই মানে জল ছেটাচ্ছে বা জল কিন্তু নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। এখন থেকেই বালির যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো দিয়ে এই জায়গাটা মানে পাড়টা কিন্তু সুন্দর করে একটা বাঁধানো টাইপের হয়েছে, যাতে স্নান করতে সুবিধা হয়। ওই যে মহাকুম্ভ একদম প্রয়াগরাজে, ওখান থেকেও আপনার এসে এখানে চান করে। তাই? হ্যাঁ। আচ্ছা, আর তাহলে বিশাল ভিড় তোমরা এক্সপেক্ট করছো তাহলে? হ্যাঁ, গঙ্গাসাগর থেকে এসছে আপনার প্রত্যেকেই? না, ওরা কুম্ভের থেকে এসছে, কেউ গঙ্গাসাগর থেকে এসছে, মানে প্রয়াগরাজ থেকেও অনেকে আসছে। তার মানে 700 বছরেরও বেশি পুরনো এই কুম্ভস্নান এবং ইতিহাসের পাতায় এই ত্রিবেণীর কিন্তু উল্লেখ আছে। তিনি এখানে দেহ রেখেছিলেন, তার এখানে সেই দেহ রাখাতেই মন্দিরটা গড়ে উঠেছে। প্রচুর মন্দির আছে এই জায়গাটাতে, মানে একটা ধর্মীয় স্থান হিসেবেও চিহ্নিত করা যেতেই পারে আমাদের এই ত্রিবেণীকে। কেননা এই রাস্তাটায় মানে শ্মশানের রাস্তাটায় পরপর কিন্তু অনেকগুলো মন্দির আমি দেখলাম। এখানে যেমন ভোলা মহেশ্বরের একটি মন্দির আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুসজ্জিত মন্দির। যারা প্রয়াগরাজে যেতে পারেনি ট্রেনের টিকিটের সমস্যার জন্য, তারা অবশ্যই এই কুম্ভতে এসে মানে ত্রিবেণীর কুম্ভতে এসে স্নান করতে পারো। এখানেও কিন্তু একই পুণ্যলাভ তোমরা অর্জন করতে পারবে। প্রথমেই সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের বাইরে এবং আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্র সেতু বা যাকে আমরা বলি হাওড়া ব্রিজ। আর আজকে আমি হাওড়া থেকে যেতে চলেছি হুগলি ত্রিবেণীতে। আর ত্রিবেণী যাওয়ার কারণ তোমরা অলরেডি থাম্বনেল টাইটেলটা দেখে কিছুটা হয়তো আন্দাজ করেই নিয়েছো, তাও তোমাদেরকে একটু জানিয়ে রাখি। হুগলি ত্রিবেণীতে 11, 12 এবং 13 তারিখ আয়োজিত হতে চলেছে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান। এবং আমরা সবাই জানি 144 বছর পর প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে যে মহাকুম্ভের আয়োজন হয়েছে, সেখানে হয়তো অনেক কোটি কোটি মানুষ যাচ্ছে, স্নান করছে পুণ্য লাভের আশায়, কিন্তু অনেকে হয়তো যেতে পারছে না। কিন্তু তাদের জন্য বাংলা বা কলকাতার একদম কাছে এই হুগলি জেলা ত্রিবেণীতেও কিন্তু আয়োজন করা হচ্ছে মহাকুম্ভ স্নান বা বলা ভালো কুম্ভ মেলা। তাহলে চলো আজকের যাত্রা শুরু করা যাক। আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেছো। তো চলো আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ হাওড়া থেকে ত্রিবেণী কিভাবে যাবে সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা। একদম অফিস টাইমে কিন্তু দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন বিশাল ভিড়। এখন ঘড়িতে বাজে দেখতে গেলে 11টা 2। বিশাল কিন্তু এখন ভিড় আছে। তো চলো সামনে থেকে টিকিট কাউন্টার আছে, টিকিটটা কেটে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি কত টাকা করে ভাড়া পড়ছে ত্রিবেণী যাওয়ার জন্য। প্ল্যাটফর্মে ঢুকে গেছি আর টিকিট কিন্তু হাতে চলে এসছে। মাত্র 15 টাকা পড়লো আমাদের হাওড়া থেকে ত্রিবেণী যাওয়ার টিকিট। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, যারা শিয়ালদার কাছাকাছি থাকো, শিয়ালদা থেকেও কিন্তু এই ত্রিবেণী যাওয়া যায়। সেটা কিভাবে জানিয়ে দিই। যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট ত্রিবেণী যাও তাহলে খুব হাতে গোনা কয়েকটা ট্রেনই তোমরা পাবে, কিন্তু আমি বলবো শিয়ালদা থেকে গেলে তোমরা কল্যাণী চলে যাও। কল্যাণী স্টেশন থেকে নেবে একটা ম্যাজিক গাড়ি ধরো, ওই 25 টাকা কি 30 টাকা নেবে, একদম ত্রিবেণীতে তোমাদেরকে নামিয়ে দেবে। আর যারা হাওড়া থেকে যাবে ত্রিবেণীতে তাদের কিন্তু প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে, কিন্তু কাটোয়া লোকাল ধরে তোমরা কিন্তু যাবে ত্রিবেণীতে এবং ত্রিবেণী স্টেশনে নেবে, তারপর বেরিয়ে তোমরা কিন্তু বাকিটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, দেখতে থাকো। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করে আমি কিন্তু এই মুহূর্তে হাওড়া থেকে পৌঁছালাম ত্রিবেণী স্টেশনে। আমাদের ট্রেন ছিল 12টা 10-এর কাটোয়া লোকাল, যদিও ঢোকার কথা ছিল 1টা 24-এর মধ্যে, মানে 1:30টার মধ্যে মোদ্দা কথা ঢোকার কথা ছিল, কিন্তু অনেকটাই লেট করে ঢোকালো। প্রায় 10-20 মিনিট কিন্তু আমাদের ট্রেন লেট করলো। তো যাই হোক, নর্মালি কিন্তু টাইম লাগে 1 ঘন্টা 15 মিনিট। তো চলো এবারে কিন্তু আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। আমাদের এই যে ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, এটা ক্রস করে আমাদের যেতে হবে কিন্তু 1 নম্বরের দিকে এবং সেখান থেকে কিন্তু আমরা বেরোবো। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই তোমরা কিন্তু এরকম টোটো দেখতে পাবে, এছাড়াও কিন্তু অটো আছে। এই অটো বা টোটো করে তোমরা কিন্তু চলে যেতে পারো বালির ঘাটে, বা যেটাকে সপ্তঋষি ঘাটও বলা হচ্ছে, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি এই কুম্ভস্নান আয়োজন করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ সাধু সন্তরা কিন্তু যাচ্ছে অটো করে সেই কুম্ভস্নানের জায়গায়। স্টেশন থেকে তোমরা কিন্তু পায়ে হেঁটেও চলে যেতে পারো বালির ঘাটে, সেখানে সময় লাগবে কিন্তু ওই 15 মিনিট মতো হাঁটা পথে। মোটামুটি ওই স্টেশন থেকে ধরো 1.1 কিলোমিটার এরকম আছে। আর এছাড়া যদি স্নানের দিন আসো, মানে 12 তারিখ স্নানের দিন, সেদিন সম্ভবত আমি যেটুকু বুঝতে পারছি টোটো অটো কিন্তু একটা জোন পর্যন্ত চলবে, তারপরে কিন্তু বন্ধ থাকবে। আমি কিন্তু সোজা স্টেশনের ওদিক থেকে হেঁটে এলাম, মোটামুটি প্রায় 10 মিনিট হাঁটা হয়ে গেছে, একদম বালিরঘাটের কাছাকাছি চলে এসেছি। আর আসার পথে কিন্তু এরকম একটা ব্রিজ মতো পড়বে। এই ব্রিজটা নিচ থেকে যেই নদীটা বইছে সেটা কিন্তু সরস্বতী নদী। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সরস্বতী নদী বয়ে চলেছে, এবং ম্যাপে আমি যে দেখছি ম্যাপেও কিন্তু এখানে সেম দেখাচ্ছে এটা কিন্তু সরস্বতী রিভার। তো ফাইনালি এখানে গেট দেখতে পেলাম ত্রিবেণী কুম্ভ মেলার কিন্তু 2025 লেখাই আছে, দেখো হুগলি পশ্চিমবঙ্গ। তারিখ কিন্তু 11ই ফেব্রুয়ারি থেকে
13ই ফেব্রুয়ারি পর্যন্ত, মানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আর এই হচ্ছে কিন্তু গেট আমরা দেখতে পাচ্ছি। আর এর পাশেই যে মাঠটা আমরা ওখানে দেখতে পাচ্ছি, সেই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে। সেই কারণে কিন্তু প্যান্ডেল এখনো পর্যন্ত মানে প্যান্ডেলিং এর কাজ চলছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান সূচি বিভিন্ন ধরনের কিন্তু হতে পারে। দেখো এই পারে কিন্তু বিভিন্ন ধরনের প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। একদম ওই পারটা যদি দেখো, ওই পারেও কিন্তু প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আর প্রচুর কিন্তু বাঁশ এখানে পড়ে আছে, যেগুলো দিয়ে কিন্তু কাজকর্ম চলবে। ফাইনালি চলে এসেছি একদম আমাদের লোকেশন, অর্থাৎ বালিরঘাটে। এই হচ্ছে বালিরঘাটের রাস্তা। তার আগে দেখো এখানে দুদিকে আমরা বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব, এখানে একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। এদিকে একটা সুন্দর মঠ আছে, আমরা এই যে দেখতে পাচ্ছি যেটা মঠটা, ওটা তোমাদেরকে দেখাবো পরে। আগে চলো এদিকটা একটুখানি ঘাটের দিকে যাওয়া যাক। এখনো কিন্তু এখানে জোর কদমে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এটা কিন্তু ত্রিবেণী বাঁশবেড়িয়ার মধ্যে পড়ছে, হুগলি জেলার। তোমরা যারা দান করতে চাও কেউ, তারা এখান থেকে স্ক্যান করেও কিন্তু ডোনেশন করতে পারো। আর এখানে দেখো বিশাল বড় একটা কুম্ভ স্নানের এখানে ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আর এই যে টোটোগুলো দেখছো, এই টোটোগুলো কিন্তু আমি জানতে পারলাম এখানে এসেই যে 11 থেকে 12, 13 3 দিন কিন্তু সম্পূর্ণ টোটো চলাচল বন্ধ থাকবে। তো বুঝতেই পারছো, যারা আসবে স্নান করতে তারা কিন্তু পুরো স্টেশন থেকে হেঁটেই চলে আসতে পারবে। 10-15 মিনিট লাগবে হাঁটা পথে। যে জারে করে জল তোমরা নিয়ে যেতে পারবে এই গঙ্গার, সেই যা সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে। এবং ঠাকুরের ফুলমালা বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু তোমরা স্নান করে জল ভরে নিয়ে যাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো বাড়ি থেকে কিছু ক্যারি করতে হবে না, এখান থেকে এসে কিনে নিতে পারো। প্রচুর দোকান কিন্তু বসেছে, আমার মনে হয় আরও দোকান বসবে হয়তো 1-2 দিনের মধ্যেই। তো ঠিক আছে, চলো আমরা দেখি সামনের দিকে একটু এগিয়ে যাই। প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে। নর্মালি কিন্তু এটা এখানকার স্নান করারই ঘাট, তবে মানে বিশেষ করে মহাকুম্ভের স্নানের সময় কিন্তু এই জায়গাটা কিন্তু একদম অন্য রকম দেখতে লাগবে। বিশাল কিন্তু ভিড় হয়, আমি যেটুকু এখানকার লোক থেকে জানতে পারলাম। প্রচুর মানুষ কিন্তু এখন থেকে এসেই মানে জল ছেটাচ্ছে বা জল কিন্তু নিয়ে যাচ্ছে বাড়ির জন্য এখন থেকেই। আর এইখান থেকে আমরা যদি ওই সোজা তাকাই, ওইখানে কিন্তু শ্মশান ঘাট আছে, ওখানেও কিন্তু বেশ কিছুটা স্নানের ব্যবস্থা করা হয়েছে। আমি তোমাদেরকে এই ভিডিওতে চেষ্টা করবো দেখানোর। আগে এই ঘাটটা একটুখানি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু পুরো জায়গাটা, এখন এতটা ফাঁকা দেখছো, কিন্তু এই 11 তারিখ থেকে এই জায়গাটা মানে পা ফেলার কিন্তু জায়গা থাকবে না, বিশেষ করে কিন্তু 12 তারিখ মানে স্নানের দিনকে। যেটুকু আমি জানতে পেরেছি, এই কুম্ভস্নান কিন্তু ত্রিবেণীতে 700 বছরেরও বেশি পুরনো এই কুম্ভস্নান, এবং ইতিহাসের পাতায় এই ত্রিবেণীর কিন্তু উল্লেখ আছে। কিন্তু মাঝে বেশ কিছু বছর, অনেকটা বছর এই কুম্ভস্নান বন্ধ ছিল কিছু কারণের জন্য। আর আবার 2022 সাল থেকে এই কুম্ভস্নান কিন্তু আরম্ভ করা হয়েছে এই ত্রিবেণীর এই ঘাটে। এবং অবশ্য এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেক বছর এই কুম্ভস্নান আয়োজন করা হয়, অনেক মানুষ কিন্তু আসে। তবে এখানকার লোকদের থেকে যেটুকু জানতে পারলাম কথা বলে অফ দ্য ক্যামেরা, এবছর কিন্তু এক্সপেকটেশন কিন্তু অনেকটাই বেশি। মানুষ বলছে তারা আসবে, এবং অলরেডি কিন্তু প্রচুর সাধু সন্তরা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। এবং আমি চেষ্টা করব এই ভিডিওতে তারা যেখানে আছেন সেই জায়গাটাও কিন্তু তুলে ধরার। আর ঘাটের সামনে এখানে একটি গঙ্গা মাতার মূর্তি আছে, যেখানে কিন্তু পুজো করা হয়। এবং দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু মাকে এখন নতুন বস্ত্র দিয়ে মাকে সাজানো হয়েছে, এবং প্রত্যেকে কিন্তু পুজো করছে। আর এই জায়গাটা যদি দেখো, যেটা তোমাদেরকে দেখালাম, প্রচুর কিন্তু বালির বস্তা আছে। আমার মনে হয় এই কারণেই বালির ঘাট নাম দেওয়া হয়েছে। বাট এখন কিন্তু যেটুকু জানতে পারলাম, নতুন নামকরণ সপ্তঋষি ঘাট বোধহয় এই ঘাটের নামও কিন্তু করা হচ্ছে। বালির যে বস্তাগুলো আছে, সেই বস্তাগুলো দিয়ে এই জায়গাটা মানে পাড়টা কিন্তু সুন্দর করে একটা বাঁধানো টাইপের হয়েছে, যাতে স্নান করতে সুবিধা হয়। কারণ এই জায়গাটা যদি দেখো, এটা কিন্তু অস্থায়ীভাবে মাটি ফেলা হয়েছে, খুব একটা ভালো মানে যায়। তাই জন্য সুন্দর করার জন্য এই জায়গাটাকে এইভাবে কিন্তু সুন্দরভাবে বস্তা ফেলে দেওয়া হচ্ছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। একটা কথা জানিয়ে রাখি, প্রয়াগরাজের যে কুম্ভ বা মহাকুম্ভ স্নান, যেটাকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, ওখানে সেটা কিন্তু আমরা সকলেই জানি গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর মিলনস্থল, এবং সেখানে কিন্তু স্নান করা হচ্ছে। এবং ত্রিবেণীও কিন্তু আমরা জানি এখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। এটা যে দেখছো, এটা কিন্তু গঙ্গা, যমুনার এবং সরস্বতীর মিলনস্থল। এবং এটা কিন্তু মুক্তবেণী, এবং আমাদের প্রয়াগরাজের যেটা আছে সেটা কিন্তু যুক্তবেণী। তো এই আমাদের ত্রিবেণীর মানে বাংলার যে ত্রিবেণী, তারও কিন্তু ঐতিহ্য এবং এখানকার যে আমার আভিজাত্য সবকিছু কিন্তু ইতিহাসের পাতায় আমরা কিন্তু পড়েছি। মানে আমরা হয়তো পড়িনি, বাট ইতিহাসের পাতায় কিন্তু এখানের উল্লেখ আছে। বালিরঘাটের পাশে একটা এখানে মঠ আছে, সেই মঠের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। মঠের নাম কিন্তু শ্রী শ্রী, এখানে দেখো সপ্তঋষি ঘাট আশ্রম বলে এখানে লেখা আছে। এখন কিন্তু বন্ধ আছে। এখানে দেখো নোটিশে লেখা আছে প্রতিদিন দুপুর 1টা হইতে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। এটা কিন্তু নর্মাল দিনের কথা বলছি, কিন্তু 11, 12, 13 এই 3টে দিন এই মন্দির, এই মঠের দরজা রাত্রির পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য কিন্তু খোলা থাকবে। এবং এখানে যদি নামটা দেখো, এখানে শ্রী শ্রী মৎস্যস্বামী অভয়ানন্দ গিরি পরমহংস আশ্রম বলে এটা কিন্তু লেখা আছে। বাইরে থেকে দেখিয়ে তোমাদের এখান থেকে চলে যাচ্ছিলাম।
তবে এখানকার যারা এই পুজোর সামগ্রী যারা দাদারা বিক্রি করছিলেন তারা কিন্তু এখানে পারমিশন করিয়ে আমাকে 5 মিনিটের জন্য এখানে ভেতরে ঢুকিয়েছেন এবং মঠের ভেতরটা কিন্তু এই মুহূর্তে পুরো ফাঁকা। তবে 11 তারিখ থেকে এই মঠের ভিতরটা বিশাল ভিড় থাকবে এবং যেমনটা বললাম সারাদিন কিন্তু খোলা থাকবে এই মঠটা এবং মঠের ভেতরে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর মন্দির আছে। তোমাদেরকে এক এক করে মন্দিরগুলো অল্প করে দেখিয়ে দিই। প্রথমে যদি দেখি মঠের মাঝখানটা কিন্তু একটা গোলাপের কিন্তু বাগান আছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো বাগানটা খুব যত্ন করে কিন্তু এইটা করা হয়, সেটা দেখে বোঝা যাচ্ছে। এছাড়া এখানে দেখো একটা মন্দির আছে, এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির এবং এখানে যিনি আছেন তিনি এখানে দেহ রেখেছিলেন, তার এখানে সেই দেহ রাখাতেই মন্দিরটা গড়ে উঠেছে এবং খুবই ভালো একটা লাগছে, সুন্দর দেখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডেকোরেশন করা হয়েছে পুরো জায়গাটা। যদি দেখো পাশে একটা মা মনসার গাছ আছে এবং এদিকটাও বাবা ভোলানাথের একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। অল ওভার যদি দেখো খুব ভালো একটা কিন্তু জায়গা এই মঠের ভেতরটা। এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটা কিন্তু সাধুদের থাকার জায়গার জন্য করা হচ্ছে, অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু তাঁবু খাটানো হচ্ছে এবং বালিরঘাট থেকে এই জায়গাটা এই কিছুটা ডিস্টেন্স, মানে হাঁটা পথে তোমরা আসতেই পারো, দেখে যেতে পারো এখানে। আর পুরো দেখো এখানে তাঁবু খাটানো হচ্ছে অস্থায়ীভাবে। বেশ কিছু অল্প সংখ্যক সাধুরা চলে এসেছেন এবং আরও প্রচুর সাধুরা কিন্তু আসবেন। এই জায়গাটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে এবং সামনে যদি দেখো এই জায়গাগুলো কিন্তু যজ্ঞের জন্য তৈরি করা হয়েছে এবং সেগুলো জাস্ট একদম মানে তৈরি করা হয়েছে, এখন শোকাচ্ছে আর কি। এগুলোতে কিন্তু পুরো টানা এরকম যজ্ঞ হবে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু আয়োজন। এই জায়গাটা যতটা এখানে জায়গা সেই অনুযায়ী বলতে গেলে অনেকটাই বড় আয়োজন কিন্তু করা হচ্ছে। দাদা কোথা থেকে এসেছেন আপনি? আমি গঙ্গাসাগর থেকে আসি। গঙ্গাসাগর থেকে এসেছেন আপনার প্রত্যেকেই? না, ওরা কুম্ভের থেকে এসছে, কেউ গঙ্গাসাগর থেকে এসছে। মানে প্রয়াগরাজ থেকেও অনেকে আসছে তার মানে? হ্যাঁ। আচ্ছা, আর এখানের মাহাত্ম্য কি আছে? এই ত্রিবেণীর যে স্নান, মানে প্রয়াগরাজে তো এবারে স্নান হচ্ছে কুম্ভ স্নান, এখানের মাহাত্ম্যটা একটু যদি বলেন। এখানে সঙ্গম স্নান হচ্ছে, আচ্ছা, ত্রিবেণী সঙ্গম কুম্ভ। স্নান মাঝখানে বন্ধ হয়ে গেছিল, সেটাকে ফের চালু করা হয়েছে 11 তারিখ থেকে 12, 13। আচ্ছা, আপনারা এখানে কতদিন থাকবেন? এখানে সবাই এখানে 3 দিন 4 দিন থাকবে। 3-4 দিন থাকবেন। তো বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু তখন এই 3-4 দিনের জন্য বিশাল একটা কিন্তু কর্মযজ্ঞ হবে, যেটা আমি এখানকার আয়োজন দেখেই বুঝতে পারছি। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আমরা কিন্তু এখন যাচ্ছি ত্রিবেণী শ্মশান ঘাটে, যেটা খুব বিখ্যাত এখানকার শ্মশান। এবং যাওয়ার মুখে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় কিন্তু প্রচুর দোকানপত্র আছে, যেখানে ঠাকুরের বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এছাড়াও প্রচুর দোকান আমরা এখানে এই শ্মশান ঘাটের রাস্তাটায় দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি এখানে এসে লক্ষ্য করলাম, ত্রিবেণীতে কিন্তু প্রচুর মন্দির আছে এই জায়গাটাতে, মানে একটা ধর্মীয় স্থান হিসেবেও চিহ্নিত করা যেতেই পারে আমাদের এই ত্রিবেণীকে। কেননা এই রাস্তাটায় মানে শ্মশানের রাস্তাটায় পরপর কিন্তু অনেকগুলো মন্দির আমি দেখলাম। এখানে যেমন ভোলা মহেশ্বরের একটি মন্দির আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুসজ্জিত মন্দির এবং পুরো জায়গাটা ঠাকুরের জিনিসপত্র কেনা বেচার দোকান এখানে কিন্তু তোমরা পাবে। তো অলরেডি চলে এসেছি শ্মশান ঘাটে আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ঠাকুরের মন্দির। আমি যেটা আস্তে আস্তেই বলছিলাম, এখানে দেখো একটা মন্দির আছে যেখানে প্রচুর ঠাকুর আছে, ভোলা মহেশ্বর থেকে শুরু করে হনুমানজি এবং অন্যান্য ঠাকুররাও কিন্তু এখানে আছে এবং এরকম কিন্তু প্রচুর ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। ঠাকুরের মন্দির, জগন্নাথ দেবের একটি মন্দির আছে, সবাই কিন্তু এখানে পুজো করে। আমি বুঝতেই পারছি এখানে গঙ্গা থেকে স্নান করে এসে এখানে পুজো করা হয়। এছাড়া আমরা এখানে যদি দেখি চারিদিকে শুধু মন্দির আর মন্দিরের আমরা কিন্তু নিদর্শন দেখতেই পাচ্ছি। এবং যদি এইখান থেকে আমরা নেমে যাই একটু ঘাটের নিচের দিকে, চলো একটু যাওয়া যাক, তাহলে আমি যেটুকু জানতে পারলাম 12 তারিখে স্নানের দিনকে মানে মাঘী পূর্ণিমার দিন এই ঘাটেও কিন্তু স্নানের আয়োজন করা হবে। যদিও বালির ঘাটটাই আসল ঘাট, বাট এই ঘাটেও কিন্তু স্নানের আয়োজন করা হবে। তখন এই ঘাটটাও বিশাল কিন্তু ভিড় থাকবে বলেই আমি মনে করছি। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি গঙ্গা মাতার একটি মূর্তি রাখা আছে এই সামনেটা, আর এই জায়গাটা ঠিক এরকম সুন্দরভাবে বাঁধানো আছে, বাঁধানো এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটা যারা পুরোটা দেখেছো তাদের আশা করছি কোনো রকম অসুবিধা হবে না এই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নানে আসতে, এবং এখানকার যতটুকু আমার পক্ষে সম্ভব ডিটেলস দেওয়ার সমস্ত কিছু ডিটেলস আশা করছি তোমাদেরকে জানাতে পেরেছি। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। এবং অবশ্যই তোমাদের প্রিয়জন যারা আছে, যারা প্রয়াগরাজে যেতে পারেনি ট্রেনের টিকিটের সমস্যার জন্য, তারা অবশ্যই এই কুম্ভতে এসে মানে ত্রিবেণীর কুম্ভতে এসে স্নান করতে পারো। এখানেও কিন্তু একই পুণ্যলাভ তোমরা অর্জন করতে পারবে। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো গুড বাই।